সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল কলেজ থেকে আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুল হক তালুকদার। আজকে আসলে আমরা আরেকটা টপিকস নিয়ে, এটা ওয়ান কাইন্ড অফ আমাদের কন্ট্রাস্ট এক্সরে, কিন্তু আসলে এটা আমরা স্পেসিফিক যেটা ইআরসিপি, এমআরসিপি এবং টিটিউব কোলনজিওগ্রাম, আসলে এগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি আমি চেষ্টা করব এই পরীক্ষাতে আসলে যে কোশ্চেনগুলো যেগুলো আসলে থাকে সেগুলো নিয়ে আসলে আমরা একটু সুন্দর মতো একটু আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। তাহলে আসলে আমরা আস্তে আস্তে শুরু করি। আসলে ইআরসিপি, এমআরসিপি, টিটিউব কোলনজিওগ্রাম এগুলো অস্কিতে কিন্তু বেশ কয়েকবার আসে, এবং আমি একটু চেষ্টা করব যাতে এগুলোর সাথে যে সম্পূর্ণ কোশ্চেনগুলো স্যাররা জিজ্ঞেস করে ভাইভাতে এবং রিটেনেও এই রিলেটেড, স্পেশালি অবস্ট্রাকটিভ জন্ডিস যে পেশেন্টগুলো থাকে সেই রিলেটেড আসলে কিছু কোশ্চেন স্যাররা জিজ্ঞেস করে, সেগুলোর সাথেও আমরা যে কোশ্চেনগুলো স্যাররা জিজ্ঞেস করে সেগুলো আসলে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে শুরু করতেছি আসলে ইআরসিপি দিয়ে। যদিও আমরা শর্টকাটে ইআরসিপি বলি, কিন্তু আসলে পরীক্ষা হলে যখন এমন কোনো এক্সরে যখন দেওয়া হবে তাহলে আমরা চেষ্টা করব এটা ফুল অ্যাব্রিভিয়েশনটা যাতে আমরা তাকে বলতে পারি। তাহলে আমরা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিও প্যানকিউটোগ্রাম, যখন আমাদের এই ফিল্মটা দেওয়া হবে, যেমন আমরা সবকিছুতে বলছিলাম, যখন কন্ট্রাস্ট এক্সরে গুলো বলেছি, আমরা যেমন ইসোফেগাসকে যখন দেখতে চাই তখন আমরা বলেছি বেরিয়াম সলো এক্সরে অফ ইসোফেগাস, ঠিক তেমনি এখানে কিন্তু কোনো অ্যাবডোমেনের এক্সরে বা এভাবে নাম দিয়ে এটা বলা যাবে না। তাহলে এই এক্সরে গুলো যখন আমরা কন্ট্রাস্ট এক্সরে গুলো আমরা দেখব, এটার স্পেশাল নাম এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিও প্যানকিউটোগ্রাম। তাহলে এভাবে করে কিন্তু স্যারদের কাছে এটা বর্ণনাটা বলতে হবে। তাহলে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিও প্যানকিউটোগ্রাম। তাহলে দেখেন আসলে আমরা একটু কনফিউশন অনেক সময় হয়ে যায় যে আসলে কখন আমরা এটাকে ইআরসিপি বলবো। তাহলে ইআরসিপি বলার জন্য প্রথম যে ক্রাইটেরিয়াটা থাকবে, এখানে একটা এন্ডোস্কোপ দেখা যাবে। যেটা আমরা ইআরসিপি তে যে এন্ডোস্কোপিটা আমরা ইউজ করি, আমার স্ক্রিনে যে আমার কার্সারটা যেটা দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন, একটা সাদা রঙের একটা টিউব দেখা যাচ্ছে। এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা এন্ডোস্কোপের যে ইআরসিপি তে যে এন্ডোস্কোপটা ইউজ করা হচ্ছে সেই এন্ডোস্কোপের প্রপটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো এটা কি আসলে আমরা ইআরসিপি কিনা। তাহলে যে আমরা এইমন যদি একটা এক্সরে যখন আমরা দিব, তখন আমরা ফিল্মটার নাম যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস এক্সরে, তাহলে আমরা বর্ণনাতে বলবো দিস ইজ এ এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিও প্যানকিউটোগ্রাম। তাহলে কি দেখা যাচ্ছে? শোয়িং হিউজলি ডিস্টেন্ডেড external biliary channel and visualization of the both intra and extrahepatic biliary channel। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার কার্সারটা যেভাবে ঘুরতেছে, এই যে এই পোরশনটা, এই পুরো পোরশনটা হলো আমাদের এক্সটার্নাল biliary চ্যানেল। তাহলে এই এক্সটার্নাল biliary চ্যানেলটা কি দেখা যাচ্ছে? হিউজলি ডিস্টেন্ডেড, এবং আমাদের একটু ভালো মতো একটু খেয়াল করলে দেখা যাবে যে আমাদের রাইট ডাক্ট এবং লেফট ডাক্ট আমরা খুব সুন্দরভাবে আমরা ওয়েল ডেলিমিটেড এবং ভিজুয়ালাইজ হচ্ছে। তাহলে ভিজুয়ালাইজেশন অফ দা বোথ extra and intrahepatic biliary channel. Extrahepatic biliary channel is hugely dilated and multiple negative shadow। একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের সিবিডির ভিতরে আমার কার্সারটা যেভাবে নাড়তেছে, দেখেন একটু খেয়াল করে দেখেন, সিবিডিটা হিউজলি ডিস্টেন্ডেড বা এনলার্জ, এবং তার ভিতরে মাল্টিপল নেগেটিভ শ্যাডো উইদিন দ্য সিবিডি। এবং এখানে এই যে আমাদের পাশে যে ইআরসিপিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও দেখেন এই যে আমার কার্সারটা যেভাবে দেখা যাচ্ছে, সেখানে কি মাল্টিপল নেগেটিভ শ্যাডো। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল নেগেটিভ শ্যাডো উইদিন দ্য কি সিবিডি, বা আমরা যেটা বলি যে এক্সটার্নাল biliary চ্যানেল। সো মাই রেডিওলজিক্যাল ইমপ্রেশন ইজ কোলিডোকোলিথিয়াসিস। তাহলে এভাবে করে তার বর্ণনাটা বলতে হবে। তাহলে দিস ইজ এ endoscopic retrograde cholangio pancreatogram showing both visualization of the intra and extrahepatic biliary channel. Extrahepatic biliary channel is hugely dilated and multiple negative shadow within the CBD. So my radiological impression is, আমরা বলবো সেটা কি, সেটা হলো কোলিডোকোলিথিয়াসিস। তাহলে এভাবে করে তার বর্ণনাটা আমাকে বলতে হবে। তাহলে 8 সুন্দর মতো যখন আমরা দেখতে চাই, এই যে দেখেন
আমাদের ছবিতে আমরা যে কালার দিয়ে আমরা দেখাচ্ছি যে biliary ট্রি গুলো আমরা দেখতে পাচ্ছি এবং সিবিডি তে অর্থাৎ এক্সটার্নাল biliary যে আমাদের যে কমন বাইল ডাক্ট এবং হেপাটিক ডাক্টে আমরা কি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা এই যে ইয়েলো অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি যে বিভিন্ন যে নেগেটিভ শ্যাডো গুলা সিবিডি তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা বললাম যে কনস্ট্যান্ট একটা এন্ডোস্কোপের যে ছবিটা আমরা দেখেন এই যে এন্ডোস্কোপের যে ছবিটা সেটা কিন্তু অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি সেটা কিন্তু এন্ডোস্কোপটা এবং একটু ইন্টারেস্টিংলি একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে কিন্তু কোনো গল ব্লাডার আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আমরা বলবো যে নন ভিজুয়ালাইজেশন অফ দ্য গল ব্লাডার। আর একটু খেয়াল করে দেখেন এই যে আমার কার্সারটা যেখানে নড়তেছে এখানে দেখেন একটু রেডিও আমরা অপেক শ্যাডো অর্থাৎ সাদা দুটা শ্যাডো কি সুন্দর লম্বা লম্বা দাগের মতো মনে হচ্ছে, এটা আসলে ডিউ টু আমাদের যে যদি আমরা সাধারণত দেখা যাচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করার পর যে ক্লিপগুলো দেওয়া হয় সেগুলো সাধারণত মেটাল ক্লিপ দেওয়া হয় এবং যেটা আসলে রেডিও অপেক এবং এতে দেখা যাচ্ছে যে এখানে আমরা যে সিস্টিক ডাক্টের এখানে আমরা কি দেখতে পাচ্ছি ক্লিপ দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা যদি এমন একটা ইআরসিপি যদি ফিল্ম আমাদের বা এমন যদি ইআরসিপি যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা কিভাবে বলবো না বলবো তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু বলতে পারবো। তাহলে দিস endoscopic retrograde cholangiopancreatogram showing visualization of the both intra and extrahepatic biliary channel and non-visualization of the gallbladder। এই যে আমরা যখন এই বাঁ পাশের যে ফিল্মটা আমরা দেখতেছি এবং বলবো কি মাল্টিপল নেগেটিভ শ্যাডো উইদিন দ্য সিবিডি। সো মাই রেডিওলজিক্যাল ইমপ্রেশন ইজ পলিডোকোলিথিয়াসিস। তাহলে এভাবে করে এভাবে করে আমাকে ডায়াগনোসিসটা স্যারদের কাছে ওই যখন আমরা হসপিটালে আসবে তাহলে সেভাবে আমাকে লিখতে হবে। তারপরে যে আমরা আরো কিছু আমরা ফিল্ম আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা একটু এখানে আমরা গলব্লাডার সহ আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের রাইট সাইডের নিচের দিকে যে ইআরসিপিটা আমরা দেখতে পাচ্ছি দেখেন যে গলব্লাডারে আমার কার্সারটা যেভাবে ঘুরতেছে দেখেন গলব্লাডারের ভিতরে মাল্টিপল দেখা যাচ্ছে নেগেটিভ শ্যাডো এবং সিবিডির যে লোয়ার এন্ডে যে আমার কার্সারটা এখন দেখা যাচ্ছে যেখানে সেখানে যাচ্ছে বাইল ডাক্ট স্টোন। তাহলে এটা পলিলিথিয়াসিস এবং পলিডোকোলিথিয়াসিসের একটা ডায়াগনোসিস। তাহলে আমরা যখন আবার আমরা স্যারদের কাছে যখন বলবো যখন এই ফিল্মটা যখন আমরা দেখে আমরা বলবো দিস ইজ এ আমরা 3 নম্বর যে ছবিটাতে আমরা সেটা বর্ণনা বলতেছি সেটা হলো আমরা দিস ইজ এ ইআরসিপি বা আমরা যেটা বলার সময় বলবো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাম শোয়িং ভিজুয়ালাইজেশন অফ দা ইন্ট্রা এন্ড এক্সট্রা হেপাটিক biliary চ্যানেল। এই যে এগুলো হলো ইন্ট্রা আর এটা হলো এক্সট্রা হেপাটিক biliary চ্যানেল and there are multiple negative shadow within the gallbladder and also one negative shadow at the lower end of the CBD. So my radiological impression is gallstone and আমরা বলবো polydocolithesis। তাহলে polylithiasis and polydocolithesis। তাহলে এই রিলেটেড আসলে যখন কোশ্চেন গুলো আসবে তাহলে পেশেন্টকে অবশ্যই আমরা যে প্রেজেন্টেশন যেটা থাকবে সেটা সাধারণত দেখা যাচ্ছে যে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের ফিচার্স একটা পলিডোকোলিথিয়াসিসের যে অবস্ট্রাকশনটা কেমন থাকে জন্ডিসের প্যাটার্নটা কেমন থাকে এগুলো কিন্তু লং কেসে সাররা ইনভ্যারিয়েবলি ধরে এটা সুন্দরভাবে বলতে হবে। তাহলে এটা সাধারণত পলিডোকোলিথিয়াসিসে যে জন্ডিসের যে প্যাটার্নটা হয় সেটা হলো ইন্টারমিডিয়েট, ঠিক আছে। এবং অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে এই যে পলিডোকোলিথিয়াসিস বলতেছো আসলে স্টোনের এখানে স্টোনটা আসলে কি টাইপের সাধারণত স্টোন সাধারণত হয়ে থাকে, তাহলে এটা সাধারণত সেকেন্ডারি স্টোন। তাহলে এর অরিজিনটা কোথায়, এটা সাধারণত দেখা যাচ্ছে যে এটা গলব্লাডার থেকে আসে, এজন্য এটাকে বলা হয় সেকেন্ডারি স্টোন। তাহলে এই কথাগুলো স্যাররা জিজ্ঞেস করে আর তাহলে আমাকে অ্যান্সারটা এভাবে দিতে হবে। তাহলে পলিডোকোলিথিয়াসিসে সাধারণত যে স্টোনগুলো আমরা পেয়ে থাকি সেটা সেকেন্ডারি স্টোন। এটা সেকেন্ডারি স্টোন কেন, কারণ এটা প্রাইমারি অরিজিন ইউজুয়ালি এটা আসে হলো গলব্লাডার থেকে। তাহলে এভাবে করে স্যারদের কাছে অ্যান্সার গুলা দিতে হবে। এখন আসি আমরা সেম আরেকটা আমরা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাম আমরা দেখতে পাচ্ছি এবং এতেও সেম দেখা যাচ্ছে যে ইআরসিপি প্রপটা দেখা যাচ্ছে এবং আমরা ইন্ট্রা এন্ড এক্সট্রা হেপাটিক biliary চ্যানেল দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা কোনো গলব্লাডার দেখতে পাচ্ছি না।
এবং at the lower end of the CBD there is a negative shadow। তাহলে এটা কি হবে, সেম একই আমাদের একটা পলিডোকোলিথিয়াসিসের একটা আমরা ইআরসিপি আমরা দেখতে পাচ্ছি। তখন এই যে আমরা বারে বলতেছি যে সাধারণত দেখা যাচ্ছে যে যখন আমরা দেখবো যে আসলে কোনো গলব্লাডার নাই, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে স্টোনটা প্রাইমারি হতে পারে, ঠিক আছে। কিন্তু ইউজুয়ালি পলিডোকোলিথিয়াসিস এটা স্টোনের অরিজিন হলো কোথা থেকে, সাধারণত গলব্লাডার থেকে, এই জন্য এই স্টোনকে বলা হয় সেকেন্ডারি স্টোন। তাহলে এভাবে করে কিন্তু সারা যখন ধরে তাহলে আমরা বা কোশ্চেন গুলো আসলে অ্যান্সার গুলো সেভাবে আমাকে দিতে হবে। এখান থেকে আমাদের যে সম্পূর্ণ কিছু কোশ্চেন রিটেনে খুবই আসে, যেমন একটা অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্ট যখন আসে, প্রিপারেশন অফ এ পেশেন্ট ফর সার্জারি। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের প্রিপারেশন ফর সার্জারি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিভাবে একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টকে সার্জারির জন্য প্রিপেয়ার করতে হয় এটা কিন্তু আমাদের জানতে হবে। সেম আগে আমরা একটা দেখালাম, এই যে আবার আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা দেখবো ইআরসিপি প্রপটা দেখা যাচ্ছে তাহলে এটা অবশ্যই আমরা বলবো ইআরসিপি। তাহলে এটা কখনো এমআরসিপি হবে না, ঠিক আছে, বা টিটি কোলোনোগ্রাম হবে না। তাহলে যখনই আমরা একটা কনস্ট্যান্ট একটা প্রবের ছবি দেখতে পাবো, অর্থাৎ এন্ডোস্কোপের যে প্রপটা দেখা যাচ্ছে, তাহলে তখনই আমরা এটার নামটা দিব হলো ইআরসিপি। এবং এক্ষেত্রে দেখেন খুব সুন্দর ভাবে দেখেন, আমরা শুধু যে কোলনজিওগ্রাম করতেছি তা না, অনেক সময় কিন্তু যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, এই যে দেখেন আমার কার্সারটা যেভাবে ঘুরতেছে, দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। এবং আমাদের যে লোয়ার সিবিডিতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যে দেখেন এখানে একটা স্টোন দেখা যাচ্ছে, একটা নেগেটিভ শ্যাডো, এবং এখানেও একটা নেগেটিভ শ্যাডো দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু আমাদের গলব্লাডারটা ভিজুয়ালাইজেশন হচ্ছে না, অর্থাৎ এটা পোস্ট কোলিসিস্টেক্টমি করার পর অনেকদিন পরে বা সামহাউ অনেকদিন পরে পেশেন্টের কোলিডোকোলিথিয়াসিস ডেভেলপ করছে। তাহলে এই ক্ষেত্রে যে স্টোনটা সাধারণত হবে সিবিডিতে, সাধারণত এটাকে আমরা বলবো প্রাইমারি স্টোন। এবং এখানে কিন্তু এটা আমরা আবারও একটু দেখে দিচ্ছি, সেটা হলো এখানে কিন্তু আমরা যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্টের ইমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে যখন আমরা বলবো তাহলে সেম একই কথা, দিস ইজ এ এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলিজিওপ্যানক্রিয়াটোগ্রাম শোয়িং ভিজুয়ালাইজেশন অফ দা ইন্ট্রা, এই যে আমরা এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হলো ইন্ট্রা হেপাটিক biliary চ্যানেল, আর এগুলো এক্সট্রা হেপাটিক biliary চ্যানেল। এবং আমরা বলবো কি এক্সট্রা হেপাটিক biliary channels is dilated and multiple negative shadow within the CBD। তাহলে এই যে একটা নেগেটিভ শ্যাডো দেখা যাচ্ছে, এটা একটা নেগেটিভ শ্যাডো দেখা যাচ্ছে। তাহলে সো মাই রেডিওলজিক্যাল ইমপ্রেশন ইজ পলিডোকোলিথিয়াসিস। তাহলে এভাবে করে স্যারদের কাছে ডায়াগনোসিস গুলো বলতে হবে। তাহলে এখন ধরে যখন আমরা আলোচনা করতেছিলাম, তাহলে এখন হঠাৎ করে দেখেন যে এক্সরে ফিল্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাতে ঘাবড়ানোর কোনো কারণই নাই। তাহলে দেখেন এখানে যে কনস্ট্যান্ট দেখেন এখন আমরা সাদা দেখতে পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এক্সরে ফিল্মটা আমরা কালো দেখতে পাচ্ছি। এবং দেখেন যে সিবিডির ভিতরে যে আমরা বলতেছিলাম যে স্টোনগুলো দেখা যাচ্ছিল সেটা কিন্তু সবগুলাই ছিল কালো, কিন্তু হঠাৎ করে স্টোনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সাদা। আর এটার কারণটা হলো এটা হলো রিয়েল টাইম, অর্থাৎ আসলে ইআরসিপির সময় যখন আমরা এক্সরেটা করি সেটা হলো ফ্লোরোস্কোপিক ভিউ। তাহলে এটা রিয়েল টাইম ফ্লোরোস্কোপিক এক্সরে, অর্থাৎ এক্সরেটা আসলে এখানে ফিল্মে আকারে দেখা যাচ্ছে না, এক্সরেটা যেটা একটা মোশন আকারে রিয়েল টাইম আকারে যখন আমরা দেখি সেটাকে বলা হয় ফ্লোরোস্কোপিক ভিউ। এবং ফ্লোরোস্কোপিক ভিউতে কিন্তু আমরা যেটা স্টোনটা যেটা নরমালি যেভাবে দেখি সেটা আমরা যে সাদা কালার দেখি, কিন্তু নরমালি আমরা যে এক্সরে ফিল্মে দেখি সেটা কিন্তু স্টোনটা আমরা দেখতে পাচ্ছিলাম নেগেটিভ শ্যাডো অর্থাৎ ব্ল্যাক শ্যাডো হিসেবে পাচ্ছিলাম। তাহলে এটা হলো এই এক্সরেটা যেটা আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ইআরসিপি করার সময় যখন মনিটরে যখন আমরা দেখব সেটা হলো ফ্লোরোস্কোপিক ভিউ, সেটা হলো রিয়েল টাইম। তাহলে রিয়েল টাইম ফ্লোরোস্কোপিক ভিউ এক্সরে, তাহলে এটা হলো একটা ইআরসিপি, বাট এটা হলো রিয়েল টাইম ফ্লোরোস্কোপিক ভিউ, রিয়েল টাইম ফ্লোরোস্কোপিক ভিউ, ফ্লোরোস্কোপিক ভিউ অর্থাৎ এটা আমরা যখন ইআরসিপি করা হয় এটা একটা মনিটর থাকে, সেই মনিটরে আসলে এটা দেখা যায়, এটা কিন্তু এক্সরে ফিল্ম না। তাহলে দিস ইজ এ রিয়েল টাইম ফ্লোরোস্কোপিক ভিউ ইআরসিপি তে। তাহলে আমরা এই ইয়েতে আমরা দেখেন যে যে এন্ডোস্কোপটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কালো এবং স্টোনগুলো আমরা সাদা দেখতে পাচ্ছি। সেম আবার একই যে আমরা ইআরসিপি আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখেন আবার কিন্তু আমরা নরমাল যে
এক্স-রে ফিল্মে আমরা যখন দেখব তখন কিন্তু ওই যে আমাদের ইআরসিপির যে এন্ডোস্কোপের যে প্রপটা সেটা কিন্তু আমরা এই কালার দেখব সাদা, এবং স্টোনগুলো কিন্তু আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা কোনো বল বার্ডার দেখতে পাচ্ছি না, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল নেগেটিভ শ্যাডো উইদিন দা সিবিডি। তাহলে এটা দেখেন, তাহলে এটা আমরা দুইটা কম্বিনেশন অফ ইআরসিপি, সেটা হলো এন্ডোস্কোপ এবং আপনার রেডিওলজিক্যাল প্রসিডিউর। ঠিক আছে, সাধারণত এখন স্যাররা যদি অনেক সময় জিজ্ঞেস করে আসলে ইআরসিপিটা আসলে আমরা কি ডায়াগনস্টিক না থেরাপিউটিক, এটার বোথ রোল আছে, এবং মেন রোলটা কিন্তু থেরাপিউটিক। এই জিনিসটা কিন্তু একটা যেহেতু একটা ইনভেসিভ প্রসিডিউর, এবং এটা কিন্তু আমাদের ডায়াগনোসিসের চেয়ে এটা মেন ইম্পর্টেন্স হলো থেরাপিউটিক। এই যে আমরা স্টোন গুলা সাধারণত লেস দেন 1 সেন্টিমিটার যদি সিবিডিতে স্টোন হয়ে থাকে সাইজ, সেটা কিন্তু আমরা ইআরসিপির মাধ্যমে আমরা এক্সট্রাক্ট করতে পারবো। তাহলে আমরা এখানে একটা কোশ্চেন আমরা অ্যান্সার দিয়ে দিলাম, সেটা কি, সেটা হলো যে যদি সিবিডিতে স্টোনের সাইজ যদি লেস দেন 1 সেন্টিমিটার হয়ে থাকে, অর্থাৎ 1 সেন্টিমিটারের যদি কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইআরসিপির মাধ্যমে স্টোনগুলা এক্সট্রাক্ট করে ফেলতে পারি। তাহলে দেখেন, তাহলে ইআরসিপিটা আসলে আমরা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক বোথ কাজে ইউজ করব, কিন্তু আমরা মনে রাখবো এটা মোর ইম্পর্টেন্স ইন থেরাপিউটিক ইউজ। তাহলে সিবিডিতে স্টোন সাধারণত লেস দেন 1 সেন্টিমিটার, ইউজুয়ালি উই গো ফর ইআরসিপি। এবং অবশ্যই ওই সেম হসপিটাল অ্যাডমিশনে পেশেন্টকে কিন্তু আমরা অ্যাডভাইস করব ফর ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি। কারণ আমরা একটু আগে আমরা বলেছি যে সাধারণত সিবিডিতে যে স্টোনগুলো থাকে সেটা সাধারণত তার অরিজিন সাধারণত গল ব্লাডার। তাহলে আমাদের গল স্টোনটাও তাকে, অর্থাৎ গল ব্লাডারের যে সমস্যাটা, অর্থাৎ গল স্টোন যে ডিজিজটা, সেটা ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি কিন্তু তাকে করতে হবে। তাহলে এই কথাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইআরসিপি অ্যাডভাইস করব ইনিশিয়ালি, এন্ড দেন at same hospital admission we advise the patient for polycystectomy, preferably laparoscopic polycystectomy। তাহলে পেশেন্টকে দেখেন আমরা মিনিমাম, অর্থাৎ মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর মাধ্যমে আমরা তার সিবিডিতে স্টোন এবং আমরা গল স্টোনের চিকিৎসা আমরা দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ইআরসিপি তে আমরা যে বললাম পুরো অ্যাব্রিভিয়েশনটা আমরা স্যারদের কাছে বলবো, যখন পরীক্ষা হলে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, যে আমরা পুরো কথাটা আমরা বলার চেষ্টা করব। তাহলে যে ইন্ডিকেশন আসলে ইআরসিপি অবস্ট্রাকটিভ জন্ডিস, এটাই আসলে মেইন ইন্ডিকেশন। মেইনলি আসলে আমরা বারে বারে বলতেছি যে আমরা কিন্তু থেরাপিউটিক প্রসিডিউরটাই মেইন আসলে ইআরসিপি তে এখন মেইন অ্যাডভাইস করা হয়। ডায়াগনস্টিকের লিমিটেশন এবং এর অনেক যেহেতু কমপ্লিকেশন থাকে, এজন্য আরো অনেক আধুনিক আমাদের ইমেজিং টেকনিক চলে আসছে, এজন্য আসলে আমরা ইআরসিপিটাকে মেইনলি আসলে আমরা থেরাপিউটিক প্রসিডিউর হিসেবে আসলে আমরা নিয়ে থাকি। তাহলে অনেক সময় দেখা যায় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা ইআরসিপি করি। তারপরে গল স্টোন উইথ ডাইলেটেড বাইল ডাক্ট, ঠিক আছে, অনেক বাইল ডাক্ট আসলে যদি ডায়ামিটার থাকার কথা, তার চেয়ে দেখা যাচ্ছে যে অ্যাবনরমালি হিউজলি ডাইলেটেড, তাহলে নিশ্চয়ই কোনো প্যাথোলজি আছে যেটা আল্ট্রাসাউন্ডে বোঝা যাচ্ছে না। বাইল ডাক্ট টিউমারের যদি থাকে, সেখান থেকে বায়োপসি নেওয়ার জন্য কিন্তু আমরা ইআরসিপি করে থাকি। স্ফিংটার অফ ওডি ডিসফাংশন, ঠিক আছে, কোলিডোকোলিথিয়াসিস থাকলে তো অবশ্যই আমরা একটা থেরাপিউটিক প্রসিডিউর হিসেবে আমরা ইআরসিপি করব। তাহলে এই যে ইন্ডিকেশন গুলো আসলে আমরা কিছুটা জানার চেষ্টা করলাম। তাহলে যে থেরাপিউটিক যেটা আসলে আছে, যেখানে আমাদের যে মেজর ডিউডিনাল প্যাপিলার স্টেনোসিস থাকে, ঠিক আছে, সেখানে এন্ডোস্কোপিক স্ফিংটারোটমি করার জন্য স্টোন রিমুভাল। তারপর অনেক সময় দেখা যায় যে অবস্ট্রাকটিভ জন্ডিস, ম্যালিগন্যান্ট অবস্ট্রাকটিভ জন্ডিস, অর্থাৎ কোলেঞ্জিও কার্সিনোমা যদি হয়ে থাকে, অনেক সময় আমরা পেশেন্টের জন্ডিসটাকে কিছুটা কমানোর জন্য অনেক সময় আমরা স্টেন্টিং করে থাকি। এটা আমরা ইনিশিয়ালি কোনো অপারেশন আগে যদি অনেক বেশি জন্ডিস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অপারেটিভ প্রসিডিউরটা আসলে আমরা জন্ডিসটা কমিয়ে তারপরে আমরা যাই। তাহলে এখানে আমরা কি করি, স্ট্যান্ডিং করি, অনেক সময় ডাইলেটেশনও করা যায়। ঠিক আছে, তাহলে এগুলো হলো আমাদের ইআরসিপি থেরাপিউটিক ইউজ। তাহলে স্ফিংটারোটমি, স্টোন রিমুভাল, স্টেন্ট,
প্লেসমেন্ট আর বেলুন ডাইলেটেশন। তাহলে এই কয়টা কথা কিন্তু এখন যেহেতু আমরা বলেই দিলাম যে ইআরসিপির রোলটা মেইনলি আসলে আমরা কিন্তু থেরাপিউটিকের হিসেবেই আসলে ইউজ করার চেষ্টা করি। ডায়াগনস্টিক ইউজ আছে কিন্তু মোর ফেভার অন থেরাপিউটিক ইউজ। তাহলে এই কথাটা কিন্তু স্যাররা জানতে চায়। তাহলে ইআরসিপি আসলে সব ক্ষেত্রে কিন্তু করা যাবে না, কিছু কিছু আমাদের লিমিটেশন আছে। তার যদি আসলে গ্যাস্ট্রিক সার্জারি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা ইআরসিপির অ্যাডভাইস করতে পারবো না, কারণ আমরা এন্ডোস্কোপি যদি আমরা নাই ইন্ট্রোডিউস করতে পারি তাহলে কিন্তু আমরা ইআরসিপি করতে পারবো না। তাহলে অবশ্যই তাকে প্রিভিয়াস গ্যাস্ট্রিক সার্জারি হয়ে থাকে তাহলে এন্ডোস্কোপি সেখানে ইন্ট্রোডিউস করা অনেক ডিফিকাল্ট হবে, তাই সেই ক্ষেত্রে কিন্তু করা যাবে না। ইসোফেজিয়াল অবস্ট্রাকশন সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এটা একটা সিভিয়ার কন্ডিশন, এই ক্ষেত্রে কিন্তু ইউএসসিতে অনেক সময় করা যায় না। প্যানক্রিয়াটিক সিরোসিস হলে অনেক সময় দেখা যায় যে আমাদের যে ডিউওডেনামের যে পোর্শনটা সেটাকে কি করে অবস্ট্রাক্ট করে দেয়, তাহলে কিন্তু আমরা ইএসসিপি করতে পারবো না। আর অবশ্যই কার্ডিওরেসপিরেটরি ডিজিজ থাকলে বা কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইআরসিপিটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হিসেবে আমরা চিন্তা করব। তাহলে দেখেন এই কোশ্চেনটা কিন্তু স্যাররা ভাইভাতে খুবই জিজ্ঞেস করে। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে যখন আলোচনা করলাম ইআরসিপি যেটা ওয়ান কাইন্ড অফ এন্ডোস্কোপ, তাহলে এখানে যে এন্ডোস্কোপের যে প্রপটা ইউজ করা হয় তাহলে দেখেন এটাতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে ক্যামেরাটা দেখা যাচ্ছে, এই যে আমার কার্সারটা যেখানে যাচ্ছে সেটা কিন্তু যেই আমাদের যে এন্ডোস্কোপের টিপে না। তাহলে ইআরসিপি তে জিজ্ঞেস করা হয় ইআরসিপি এবং আপার যে এন্ডোস্কোপি দুইটা কি একই এন্ডোস্কোপ দিয়ে ইউজ করা হয়? না স্যার। তাহলে ইআরসিপি তে যে ক্যামেরাটা থাকে সেটা এন ভিউইং ক্যামেরা। তাহলে এই কোশ্চেনটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করে থাকে, তাহলে অ্যানসারটা কিন্তু আমাদের পারতে হবে। তাহলে ইআরসিপি তে যে আমরা ক্যামেরাটা অর্থাৎ এন্ডোস্কোপটা ইউজ করব সেটা হলো সাইড ভিউইং, ঠিক আছে। আর এন্ডোস্কোপে যেটা থাকে সেটা হলো এন ভিউইং। তাহলে ইআরসিপি তে যে এন্ডোস্কোপের যে ক্যামেরাটা থাকে তাহলে এটা হলো সাইড ভিউ। তাহলে দেখেন এটা কিন্তু সাইডে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের ইআরসিপির যে এন্ডোস্কোপের প্রপের সাইডে, নট ইন দা টিপ। কিন্তু নরমালি যে আপার যে এন্ডোস্কোপি তার ক্যামেরাটা থাকে এন্ডে, সেটাকে বলা হয় এন্ড ভিউইং ক্যামেরা। তাহলে এটাই হলো পার্থক্য। তাহলে একটা ইআরসিপি তে যে এন্ডোস্কোপ ইউজ করা হয় সেটা হলো সাইড ভিউইং ক্যামেরা, আর আপার যে এন্ডোস্কোপিতে যে এন্ডোস্কোপটা ইউজ করা হচ্ছে সেটা এন্ড ভিউইং ক্যামেরা। তাহলে দেখেন এই যে এখানে কিন্তু দেখেন লাইটটা কিন্তু টিপ থেকে আসতেছে না। তাহলে যে আমরা আগের ছবিতে দেখলাম যে এই যে পাশে কিন্তু লাইট সোর্স আছে এবং ক্যামেরা আছে, তাহলে এটা হলো আমাদের সাইড ভিউ। তাহলে দেখেন যে আমাদের ইআরসিপি করার সময় কিন্তু আমরা এই এটা সাধারণত যে সাইড ভিউ ক্যামেরা এবং লাইট ইউজ করা হয়। এই যে যেভাবে আজ আমরা ইআরসিপি কিভাবে করতেছি তার প্রসিডিউরটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে আসেন যে আবার আমরা বলতেলাম যে আপার যে এন্ডোস্কোপিতে যে এন্ডোস্কোপটা ইউজ করা হয় তাহলে দেখেন যে এটার ক্যামেরাটা কিন্তু এন্ডে, অর্থাৎ এটাকে বলা হয় এন্ড ভিউইং ক্যামেরা। তাহলে এই কোশ্চেনগুলো বা অ্যানসারগুলো স্যারদেরকে এভাবে দিতে হবে। হোয়াট ইজ যে ক্যামেরা ক্রাইটেরিয়া অফ আপার যে এন্ডোস্কোপ এন্ড ক্যামেরা ক্রাইটেরিয়া অফ ইআরসিপি। তাহলে আমরা মোটামুটি ইআরসিপি নিয়ে যেটুকু আলোচনা করলাম আমার মনে হয় আমরা ডিটেলস আলোচনা করে আমরা আসলে বলার চেষ্টা করলাম। এখন আসেন যে আমরা বলতেছিলাম কেন আসলে ইআরসিপিটা আসলে আমরা ডায়াগনস্টিক টুল হিসেবে না ইউজ করে আসলে কেন আমরা থেরাপিউটিকটাকে মোর এমফাসিস দিচ্ছি। কারণটা হলো যে আমাদের আমরা আসলে আরো আধুনিক যেই আমাদের ইনভেস্টিগেশন সেটা আমরা যেহেতু আমরা আরো ওয়েল ভিজুয়ালাইজ করতে পারি সেটা হলো এমআরসিপি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাম। তাহলে এটার মাধ্যমে আসলে আরো আমাদের যে হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক সিস্টেমের যে ডিজিজগুলো আরো মোর ওয়েল ডায়াগনোস করতে পারি। এজন্যই আসলে এমআরসিপির যে আবির্ভাব এবং এই জন্য ইআরসিপিটা আসলে আমরা থেরাপিউটিক পারপাজেই মেইনলি ইউজ করে থাকি। তাহলে এই যে আসেন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে এই ছবিটাতে দেখতে পাচ্ছি, তাহলে দেখেন এটা কোনোভাবে আমরা ইআরসিপি বলবো না, এই কারণে যে এখানে কোনো আমরা ইআরসিপি যে এন্ডোস্কোপটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা এতক্ষণ ধরে যে ছবিগুলো দেখছিলাম প্রতিটা ছবিতেই কিন্তু একটা টিউব দেখা যাচ্ছিল, একটা কনস্ট্যান্ট একটা টিউব যেটা সেটা কিন্তু এখানে নাই, এক নাম্বার। তারপরে দেখেন যে এখানে কিন্তু একদম সুন্দর মতো একদম এত সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হেপাটিক ডাক্ট
লেফট হেপাটিক ডাক্ট, দেখেন আমার কার্সারটা যেভাবে ঘুরতেছে। তারপর যে আমরা দেখেন পুরো গল ব্লাডারটা একদম ওয়েল দেখতে পাচ্ছি, এবং এই যে আমরা এক্সট্রা হেপাটিক biliary চ্যানেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং খেয়াল করে দেখেন গল ব্লাডারের ভিতরেও একটা ব্ল্যাক স্পট এবং আমাদের লোয়ার সিবিডির ভিতরে একটা ব্ল্যাক স্পট। তাহলে এটা কি? দিস ইজ এ ম্যাগনেটিক রেজোন্যান্স cholangiopancreatogram showing visualization of the gallbladder and intra and extrahepatic biliary channel. And there is a single hypointense area within the gallbladder and also within the lower end of the CVT. তাহলে দেখেন এখানে MRCP যেহেতু ওয়ান কাইন্ড অফ এমআরআই, তাহলে এখানে যে ব্ল্যাক অর্থাৎ যে কালো যদি আমরা বেশি দেখতে পাই সেটাকে বলা হয় হাইপো ইন্টেন্স এরিয়া। তাহলে স্টোনগুলো সাধারণত হাইপো ইন্টেন্স এরিয়া অর্থাৎ ব্ল্যাক হিসেবে আমরা পাবো। তাহলে দেখেন এই যে আমরা ব্ল্যাক হিসেবে যেটা পাচ্ছি একটা গলব্লাডারের ভিতরে হাইপো ইন্টেন্স এরিয়া, ঠিক তেমনি সিবিডিতে আমরা যেটা পাচ্ছি সেটা হলো হাইপো ইন্টেন্স এরিয়া। তাহলে যে সেম দেখেন, তাহলে একদম প্রতিটা জিনিস কিন্তু আমরা এখানে একদম লেভেলিং করে দেওয়া আছে। যে বাইল ব্যাগটা আমরা দেখতে পাচ্ছি, গলব্লাডারটা দেখতে পাচ্ছি, গলব্লাডার নেকে একটা হাইপো ইন্টেন্স এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এবং যে স্টোনটা যেখানে আছে সিবিডিতে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিডিতে স্টোন। তাহলে এটা একটা পলিলিথিয়াসিস উইথ পলিডোকোলিথিয়াসিস। তাহলে এখানে কিন্তু আমরা কোনো ইআরসিপি যে প্রপটা সেটা দেখতে পাচ্ছি না, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দিস ইজ এ এমআরসিপি, সেম এমআরসিপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল আমরা হাইপো ইন্টেন্স এরিয়া উইদিন দ্য সিবিডি, মাল্টিপল হাইপো ইন্টেন্স এরিয়া। এবং আমার কার্সারটা দেখেন যেভাবে নড়তেছে সেটা দেখেন, সেখানেও একটা দেখা যাচ্ছে কি মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা হলো মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে এই যে দেখেন এখানেও সেম একটা হাইপো ইন্টেন্স এরিয়া এট দ্য লোয়ার এন্ড অফ দ্য সিবিডি তে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা হলো পলিডোকোলিথিয়াসিস এট দ্য লোয়ার এন্ড অফ দ্য সিবিডি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সিবিডিটা ডাইলেটেড, আমরা ইন্ট্রাহেপাটিক biliary চ্যানেল দেখতে পাচ্ছি, কিন্তু গলব্লাডার এখানে দেখা যাচ্ছে না, প্রবাবলি কোলিসিস্টেক্টমি হয়ে গেছে, এবং হাইপো ইন্টেন্স এরিয়া এট দ্য লোয়ার এন্ড অফ দ্য সিবিডি। তাহলে এই সেম একই একটা সিবিডি তে আমরা কি দেখতে পাচ্ছি, একটা হাইপো ইন্টেন্স এরিয়া, সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে। তাহলে যে এখন ধরে তাহলে আমরা আলোচনা করতেছিলাম আসলে একটা পলিডোকোলিথিয়াসিসের ডায়াগনস্টিক টুল হিসেবে যে আমরা ইআরসিপি এবং এমআরসিপি আমরা দেখলাম। তাহলে আমরা দেখেন, তাহলে আমরা ইআরসিপিটা আসলে মেইনলি আমরা বলেছি থেরাপিউটিক ইউজ। তাহলে আমরা একটা কোশ্চেন আমরা বলতেছিলাম যে যদি স্টোন গুলো সাধারণত যদি লেস দেন 1 সেন্টিমিটার হয়ে থাকে তখন কিন্তু সাধারণত আমরা ইআরসিপি অ্যাডভাইস করব, এন্ড এট দ্য সেম সিটিং we advise cholecystectomy, preferably laparoscopic cholecystectomy. এখন আসেন স্যাররা জিজ্ঞেস করে যদি স্টোনের সাইজ যদি 1 সেন্টিমিটারের উপর হয় তখন আমরা কি করব? তাহলে সাধারণত তখন আমরা এই যে আমরা ওপেন আমরা যেটা করব ওপেন cholecystectomy and the polydocolichotomy অপারেশন। তাহলে সাধারণত এটা আমরা ল্যাপারোস্কোপিকের মাধ্যমেও আসলে এটা করা যায়, কিন্তু আসলে আমাদের যে অ্যাডভান্স যে আসলে যে ল্যাপারোস্কোপিক যে পলিডোকোস্কোপ যেগুলো থাকার কথা সেগুলো আসলে অনেক সেন্টারে আসলে বা আমাদের আসলে ফ্যাসিলিটিগুলো থাকে না। এইজন্য আমরা আসলে একবারেই আমরা বলি যে যদি 1 সেন্টিমিটার উপরে যদি স্টোনগুলো হয়ে থাকে সিবিডিতে তাহলে আমরা কিন্তু যে অ্যাডভাইস করি সেটা কি আমরা ওপেন পলিসিস্টেক্টমি এন্ড পলিডোকোলিথোটমি অপারেশন। তাহলে আমরা পলিডোকোলিথোটমি যখন অপারেশন আমরা করব তাহলে অবশ্যই আমরা একটা সাধারণত দেখা গেছে যে একটা টি টিউব ইউজ করি। তাহলে যে এই ক্ষেত্রে আমরা যে এক্সরেটা দেখতে পাচ্ছি দেখেন, তাহলে এখানে একটা ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে, খেয়াল করে দেখেন এক্সরেতে দেখা যাচ্ছে যে একটা ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে। তাহলে এমন ইনস্ট্রুমেন্ট সহ যখনই আমরা কোনো একটা এক্সরে দেখবো এবং দেখাই যাচ্ছে যে টি টিউবটা আমার কার্সারটা খেয়াল করে দেখেন, ফলো করেন যে টি টিউবটা দেখা যাচ্ছে, তাহলে এটা একটা বোঝা যাচ্ছে যে একটা টি টিউব কোলজিওগ্রাম। যেহেতু এটা একটা ইনস্ট্রুমেন্ট সহ দেখা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এটা একটা কি পার অপারেটিভ টি টিউব কোলজিওগ্রাম। তাহলে এটা কোন অপারেশনে আমরা সাধারণত ইউজ করব? যখন আমরা ওপেন পলিডোকোলিথোটমি অপারেশন করব। যখন আমরা ওপেন পলিডোকোলিথোটমি অপারেশন করব
তখন কিন্তু আমরা এই যখন স্টোনগুলা রিমুভ করার পর আসলে যে কোনো রিটেন স্টোন আছে কিনা, ঠিক আছে, তার প্যাটেন্সিটা কেমন, ঠিক আছে, সেগুলো দেখার জন্য আমরা কিন্তু একটা পার অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রাম করি। তাহলে এমন একটা এক্সে যদি তোমাদের অস্পিতে আসে, তাহলে আমাদের যদি হোয়াট ইজ দিস এক্সে, তাহলে এটাকে বলতে হবে একটা পার অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রাম। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এটা একদম দেখাই যাচ্ছে যে যেহেতু আমরা বলেছি যে সাধারণত গলব্লাডারের যে সিবিডিতে যে স্টোনগুলো আসে সেটা গলব্লাডার থেকে আসে, তাহলে অবশ্যই আমাকে আগে তার যে প্রাইমারি সোর্স অর্থাৎ প্রাইমারি যে স্টোন যেটা গলব্লাডারে আছে সেটা রিমুভ করতে হবে, এবং সিবিডিতে যেটা স্টোন থাকে সেটা সেকেন্ডারি স্টোন, তারপর সেটা রিমুভ করতে হবে। রিমুভ করার পর আমাকে একটা টিউব প্লেস করতে হবে। তারপরে তোমাদের আসলে আমরা সাবসিকুয়েন্টলি আমরা জানবো যে আসলে টিউবটা কেন আমরা দেই, ইন্ডিকেশন অফ প্লেসমেন্ট অফ টিউব আফটার কোলিডোকোলিথোটমি অপারেশন। তাহলে এই কোশ্চেনগুলো স্যাররা জিজ্ঞেস করবে বা অস্পিতে আসবে, এবং অ্যান্সারগুলো কিভাবে হবে আমরা সাবসিকুয়েন্টলি আমরা এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা আসেন, তাহলে এইটাকে আমরা বলতেছি একটা পোস্ট অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রাম। কারণটাই যে আমরা বললাম যে এখানে কিন্তু কোনো আমরা কোনো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আমাদের সার্জিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এভাবে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা পোস্ট অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, দেখেন দেখেন টিউবটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে আমার কার্সারটা একটু ফলো করলেই দেখা যাবে যে এটা টিউবের যে বডিটা, হেডটা আসলে এই সিবিডির ভিতরে আসলে যে ডাইয়ের সাথে এটা আসলে মার্জ করে গেছে, কিন্তু একটু মাইনরলি খেয়াল করলে কিন্তু হেডটা দেখা যাচ্ছে। তাহলে এই যে আমরা রাইট হেপাটিক ডাক দেখতে পাচ্ছি, লেফট হেপাটিক ডাকটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে এখানে যে ডাইটা আসছে সেটা কোথায় আসছে, এটা হলো সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যে ডাইটা চলে আসছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এখানে যে ডাইটা দেখা যাচ্ছে এটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। তাহলে এমন একটা এক্সরে কিন্তু অনেকবার এটা আসছে, এটা পোস্ট অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রাম showing visualization of the both intra and extrahepatic biliary channel, non-visualization of the gallbladder, and there is no negative shadow within the CBD, and dye has passed to the duodenum. So my impression is this is a normal post-operative T-tube cholangiogram. তাহলে এইভাবে করে কিন্তু ফাইন্ডিংসটা আমাকে বলতে হবে। তাহলে this is a post-operative T-tube cholangiogram showing visualization of the intra and extrahepatic biliary channel, non-visualization of the gallbladder, there is no negative shadow within the CBD, and dye has passed to the duodenum. So this is a নরমাল পোস্ট অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রাম। তাহলে টিউব কোলঞ্জিওগ্রাম একটা পার অপারেটিভ হতে পারে। পার অপারেটিভ কিভাবে আমরা বুঝবো সেটা কিন্তু অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি, সেটা হলো যে আমরা কিন্তু যে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আমাদের যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে আসেন এই ক্ষেত্রে দেখেন এই যে একটা পোস্ট অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে দেখেন যে এখানে কিন্তু একটা নেগেটিভ শ্যাডো দেখা যাচ্ছে একটা সিবিডি লোয়ার এন্ডে। তাহলে সিবিডি লোয়ার এন্ডে কিন্তু একটা নেগেটিভ শ্যাডো দেখা যাচ্ছে। এটা হলো টি এর যে বডিটা, আর টি এর যে হেডটা সেটা আসলে সিবিডি তে মার্জ করে গিয়েছে, সেটা আমরা আসলে বুঝতে পারতেছি না। তাহলে দেখেন তাহলে যে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু আমরা একটা নেগেটিভ শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আসলে কি রিটেন স্টোন কিনা সেটা বলা আসলে অনেক মানে স্টোনই হবে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে স্যাররা জিজ্ঞেস করে যে একটা পোস্ট অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রামে কি কি কারণে নেগেটিভ শ্যাডো পাওয়া যেতে পারে। তাহলে এটা প্রথমেই যে আসলে একটা স্টোন বলবো তা কিন্তু না। তাহলে এটা একটা এয়ার বাবেল, সেটাও কিন্তু এয়ার কিন্তু আমরা এক্স তে ব্ল্যাক পাই, তাহলে এটা এয়ারও হতে পারে। তারপরে এটা কি হতে পারে, একটা ব্লাড ক্লটও হতে পারে। তারপরে কি হতে পারে, এটা একটা স্টোনও হতে পারে। তাহলে এভাবে করে কিন্তু আমরা বলতে পারি যে একটা পোস্ট অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রাম কি কি কারণে আমরা একটা নেগেটিভ শ্যাডো পেতে পারি। তাহলে এই যে এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমার কার্সারটা দেখেন, এটা কিন্তু ডিউডেনাম, এবং ডিউডেনামে হ্যাঁ ডাই আসছে, তাহলে এটা স্টোনই হবে তা কিন্তু না, এটা আমাদের ইয়ারও হতে পারে, ব্লাড ক্লট হতে পারে, আর এটা বলা রিটেইন স্টোন, রিটেইন স্টোন। তাহলে এই যে এখন আমরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কি একটা পোস্ট অপারেটিভ টিউব কোলঞ্জিওগ্রাম। তাহলে এটা কেন পোস্ট অপারেটিভ বললাম, তাহলে এটা কিন্তু আপনাদের একদম আমাদের যে
ফাইনাল প্রফেশনের অস্থির একটা কিন্তু এক্সরে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই এক্সরে কিন্তু অলরেডি আসছে এবং বেশ কয়েকবার এই এক্সরে কিন্তু আসছে। তাহলে এই এক্সরে যখন আমরা দিব তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে একটা টি টিউব আমরা দেখতে পাচ্ছি, যার টি এর যে বডিটা আমরা দেখতে পাচ্ছি, আসলে যে হেডটা আসলে যে সিবিডির ভিতরে আসলে মার্চ করে যায় ডাইয়ের সাথে, এইজন্য অতটা ওয়েল ভিজুয়ালাইজেশন হয় না। তাহলে এটা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালাইজেশন অফ দ্য বোথ ইন্ট্রা এন্ড এক্সট্রা হেপাটিক biliary channel, non visualization of the gallbladder, and there is a negative shadow at the lower end of the CBD. তাহলে এটা কি বলা হয়েছে? তাহলে নেগেটিভ শ্যাডো and dye has passed to the duodenum. তাহলে এভাবে করে কিন্তু এই এক্স এর বর্ণনাটা আমাকে করতে হবে। তাহলে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস? তাহলে ডায়াগনোসিস হতে পারে কি, আমরা বলেই দিলাম যে এটা দিস ইজ এ রিটেইন স্টোন at the lower end of the CBD. তাহলে অনেক সময় অ্যাক্সিডেন্টালি কোনো স্টোন অনেক সময় থেকে যেতে পারে, অনেক সময় পারোপারেটিভ এক্সিতে নাও আসতে পারে, সেভাবে যদি ক্লিনটা ঠিক মতো যদি না নেওয়া হয়। তাহলে এই পেশেন্টে এখন তুমি কি করবা? তাহলে এমন একটা যদি তুমি একটা ERCP তে তুমি যখন এমন একটা স্টোন যদি পেয়ে থাকো, তাহলে আমাদের সবচেয়ে সহজ উপায় হলো আমরা কি করতে পারি, এই পেশেন্টকে যদি একটা পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট করে আমি যদি একটা নেগেটিভ শ্যাডো পাই, তাহলে আমরা প্রথমেই কিন্তু আমরা বলেছি যে হ্যাঁ আমাদের একটা ডায়াগনোসিস আমাদের রিটেন স্টোন, কিন্তু আমাদের ডিডি হিসেবে থাকবে এয়ার বাবল, আর এটা কি আমরা বলেছি, এটা হলো ব্লাড ক্লট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই টি টিউব দিয়ে যদি আমরা হেপারাইনাইজড যদি নরমাল স্যালাইন দিয়ে ফ্লাশ করি, তাহলে এয়ার থাকলে সেটা চলে যাবে, ব্লাড থাকলেও সেটা চলে যাবে। তারপরে আমরা যদি আবার টি টিউব কনজুগেট করি, তাহলে কিন্তু এয়ার এবং যদি ব্লাড থাকে সেটা কিন্তু চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি, যদি আমাদের সন্দেহ থাকে এটা স্টোন না, তাহলে আমরা কি করব, এখানে আমরা হেপারাইনাইজড নরমাল স্যালাইন দিয়ে টি টিউবটাকে কি আমরা ফ্লাশ করব। তাহলে ফ্লাশ করলে কি হবে, এই যে ব্লাড ক্লট বা এয়ার সেটা চলে যাবে। আর যদি দেখা যায় যে না তারপরে স্টোন থাকতেছে, তাহলে আমরা ERCPর মাধ্যমে কিন্তু আমরা সেই রিটেন স্টোনটা আমরা বের করতে পারি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা ট্রিট করতে পারি বাই ERCP। এখন এই যে আমাদের স্যারদের খুবই একটা মানে ফেভারিট একটা কোশ্চেন, স্যাররা খুব পছন্দ করে যে আসলে আমরা এই যে টি টিউব আমরা একটা ওপেন কোলিডোকোলিথোটমি অপারেশনের পরে কেন আমরা আসলে টি টিউবটা ইউজ করব, এই কোশ্চেনটা কিন্তু স্যাররা ইনভেরিয়েবলি ধরে। তাহলে এটার অ্যানসারটা খুব সুন্দরভাবে আমাকে দিতে হবে। আসলে এটা মেইনলি অ্যানসারটা হলো যে আসলে যখনই আমরা সিবিডিতে যখন একটা ইনসিশন দিব, তাহলে একটা সার্জিক্যাল ট্রমা হবে। তাহলে এনি ট্রমা ইনভেটস ইডিমা, তাহলে এখানে টিস্যু ইডিমা হবে। এখন টিস্যু ইডিমা হলে আমরা আসলে এটা রিপেয়ার করতেছি, এখানে টিস্যু ইডিমা হচ্ছে এবং সাবসিকুয়েন্টলি এই সময় দেখা যায় যে স্ফিংটার অফ ওডিটাও দেখা যায় যে আসলে রিল্যাক্স করে না, এটা খুব কন্ট্রাক্ট করে থাকে। তাহলে দেখেন এখানে আমরা সার্জিক্যাল রিপেয়ার করেছি, টিস্যু ইডিমা হচ্ছে, তাহলে এবং এখানে কিন্তু বাইল ফ্লোটা কিন্তু প্রপারলি হবে না, কারণ আমরা বললাম যে স্ফিংটার অফ ওডিটা কি থাকে, কন্ট্রাক্ট করে থাকে। তাহলে যে ইন্ট্রা যে biliary প্রেসার, ইন্ট্রা আমাদের যে biliary চ্যানেলে যে biliary প্রেসারটা কিন্তু অনেক বেড়ে যাবে। এবং যেহেতু আমরা বললাম যে ইনফ্লামেটরি ইডিমা হচ্ছে, আরেকটা হলো আমরা বললাম যে সিবিডি যে আমাদের যে লোয়ার স্ফিংটার অফ বডিটা এটা কি হয়, কন্ট্রাক্ট করে থাকে আফটার সার্জারি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রপার বাইল ফ্লোটা হবে না এবং সিবিডিতে আমাদের biliary প্রেসার অনেক বেড়ে যাবে। তাহলে আমরা যদি টি টিউব না দেই, যেখানে আমরা কেটে স্টোনটা বের করেছিলাম যেটা আবার রিপেয়ার করে দিই যদি টি টিউব ছাড়া, তাহলে সেখান থেকে কি করবে, বাইল লিকেজ হতে থাকবে। যেহেতু ডিস্টালি বাইল ফ্লোটা তখনও প্যাটার্ন হবে না, কারণ এখানে ইনফ্লামেটরি ইডিমা, যার ফলে আমাদের এই যে চ্যানেলটা ন্যারো হয়ে যাবে এবং আমাদের যে স্ফিংটার অফ বডিটা আফটার অপারেশনের পরে দেখা যায় যে সাধারণত কন্ট্রাক্ট করে থাকে। তাহলে আমাদের কি হবে, অবশ্যই একটা তাহলে biliary বাইপাস করে দিতে হবে, যাতে এখানে biliary প্রেসারটা না বাড়ে এবং বাইল লিকেজ যাতে না হয়। তাহলে এই জন্যই আসলে আমরা কি করি, আমরা আফটার ওপেন কোলিডোকোলিথোটমি অপারেশনের পরে আমরা একটা কি ইউজ করি, টি টিউব ইউজ করি। তাহলে যে এটাও সেম, যদিও আসলে এক্সের প্রিন্টটা অতটা ভালো না, তাহলে একটু মাইনরলি খেয়াল করে দেখেন, এটা একটা
নরমাল পোস্ট অপারেটিভ টি-টিউব কোলনজিওগ্রাম। তাহলে কেন আমরা নরমাল বলেছি, এই যে আমার কার্সারটা একটু ফলো করে দেখেন, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সিবিডি, এটা এক্সট্রা হেপাটিক biliary চ্যানেল, এটা হলো রাইট হেপাটিক ডাক্ট, এটা হলো লেফট হেপাটিক ডাক্ট, এবং এই যে এইখানে আমার যে কার্সারটা ডাইটা চলে আসছে, এটা হলো ডিউটেনাম। আর একটু মাইনরলি খেয়াল করে দেখেন, এটা হলো মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে আমার কার্সারটা একটু ফলো করেন আমার স্ক্রিনে, তাহলে এটা হলো মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট আর এটা হলো সিবিডি। তাহলে এখানে কোনো নেগেটিভ শ্যাডো দেখা যাচ্ছে না। আর একটু খেয়াল করে দেখেন, আসলে এখানে কিন্তু একটা টি টিউব আছে। তাহলে আমার কার্সারটা একটু ফলো করেন, দেখেন যে আমাদের টি টিউবটা একটু খেয়াল করেন, এই যে এটা টি এর কি বডিটা। তাহলে এই যে কার্সারটা একটু ফলো করলে বোঝা যাবে এটা হলো টি টিউবের বডিটা, যেটা স্কিন দিয়ে চলে আসে, স্কিন দিয়ে আমাদের অ্যাবডোমেনের বাইরে চলে আসে। তাহলে নেম অফ দিস রেডিওগ্রাফটাকে আমরা বলেছি দিস ইজ এ পোস্ট অপারেটিভ টি টিউব কোলনজিওগ্রাম। তাহলে ডিসক্রাইবিং ফাইন্ডিংস আমরা বলে দিলাম, ভিজুয়ালাইজেশন অফ দ্য বোথ ইন্ট্রা এন্ড এক্সট্রা হেপাটিক biliary channel, non visualization of the gallbladder, no negative shadow within the CBD, and dye has passed to the key duodenum. তাহলে কোন কেমিক্যাল কন্ডিশনে আমরা ইউজ করি এটা তো আমরা বলেই দিয়েছি, এটা কোলিডুকো লিথোটমি অপারেশনের সময় আমরা এটা ইউজ করি। তাহলে এমন একটা পোস্ট অপারেটিভ টি টিউব কোলনজিওগ্রামে যখন এক্স এ অর্থাৎ নরমাল পোস্ট অপারেটিভ টি টিউব কোলনজিওগ্রামে এক্স এ যখন আমরা দেখব, তখন আমাদের নেক্সট স্টেপ কি হবে, তাহলে আমরা জাস্ট সিম্পলি আমাদের রিমুভ দা টি টিউব। তাহলে টি টিউবটা দিলে দেখা যাচ্ছে যে একদম নরমাল ফ্রি ফ্লো অফ ডাই দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে ডিস্টালি কোনো অবস্ট্রাকশন নাই, তাহলে আসলে বাইল ফ্লো একদম প্রপারলি এস্টাবলিশড হয়ে গিয়েছে। তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে রিমুভ দা টি টিউব। তাহলে টি টিউবটা কিভাবে রিমুভ করা হয়, এটাও সারা এবং অস্পিতে কোশ্চেন আসে। তাহলে সাস্টেইন ডেন্টাল ফ্র্যাকশন, তাহলে এটা অ্যানসারটা কি হবে, সাস্টেইন ডেন্টাল ফ্র্যাকশনের মাধ্যমে আমাদের টি টিউবটা রিমুভ করতে হবে। তাহলে এই কোশ্চেনটাও সারা জিজ্ঞেস করে, তাহলে অ্যানসারটা এভাবে পারতে হবে। তাহলে আসলে আমরা টি টিউবটা কেন করি, যেটা আমরা বললাম, ঠিক আছে, আসলে কোনো ডিস্টালি কোনো অবস্ট্রাকশন আছে কিনা, তারপরে আমরা একটা সেকেন্ড লুক, অর্থাৎ একটা সার্জারি করার পর আসলে আমাদের যে সেকেন্ড, আমাদের যদি আমরা সিবিডি তে কোনো রিটেন স্টোন আছে কিনা অপারেশনের পরও, সেটা আসলে বোঝা যায় বাই দ্য হেল্প অফ টি টিউব। আর টি টিউবের মেইনলি ইন্ডিকেশন আমরা বললাম যে ডিউ টু এনি সার্জারি দ্যাট ইনভেস্টস টিস্যু ইডিমা and trauma and tissue edema জন্য, তাহলে আমাদের সিবিডি তে প্রেসার কি biliary প্রেসার অনেক বেড়ে যাবে। তো এট দ্যাট টাইম আমরা আরেকটা কথা বললাম, যেটা আমরা বলেছি সেটা হলো যে ইনস্ট্রিক্টর অফ ওডিটা কিন্তু কি থাকে, সেটা হলো আমাদের কন্ট্রাক্ট করে থাকে। তাহলে এই অবস্থায় কিন্তু বাইল নরমাল ফ্লো হবে না, সো দ্যাট উই হ্যাভ টু প্লেস এ টি টিউব। তাহলে যে আমরা যে আবার একটু দেখতে চাচ্ছি যে একটা যে টি টিউব কোলনজিওগ্রামে আসলে আমরা কি কি আমরা সাধারণত দেখি। তাহলে আমরা biliary চ্যানেলটা আউটলাইন হয়েছে, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় তাহলে এখানে দেখেন যে আমাদের কি দেখা যাচ্ছে যে অনেক সময় biliary মানে যে ডাইটা এক্সট্রা ভেসেশন হয়ে যায়। তাহলে অর্থাৎ যেটা ডিউওডেনামে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে যায় নাই, অর্থাৎ ডিউওডেনামে না যেয়ে সেটা অ্যাবডোমেনে চলে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে সামহাউ এখানে কোন জায়গায় আমাদের লিক হচ্ছে। তাহলে সেটাও কিন্তু আমরা টি টিউব কোলনজিওগ্রামের মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে দেখেন এই যে আমরা ছবিতে আমরা একটা ডায়াগ্রামেটিক ভিউ অফ দা টি টিউব আমরা দেখতে পাচ্ছি, যেটা বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল টি টিউব, আর ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা একটা ডায়াগ্রামেটিক ভিউ, যেটা আমরা টি টিউবটা আসলে সিবিডি কোথায় থাকে এবং যেটা স্কিন পায়ার্স করে অ্যাবডোমেনের বাইরে আমরা ওয়ালের বাইরে আমরা নিয়ে আসি। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কি টি টিউবটা কেন আমরা ইউজ করি, সেটার অ্যানসারটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক যে কথাগুলো আমরা বলার চেষ্টা করলাম সেটাই আসলে এখানে লেখা আছে। আসলে যে একটা ওপেন পলিডোকো লিথোটমি অপারেশন করার পর কেন টি টিউব দিতে হবে, তাহলে যেটা মেইনলি কারণ এনি অপারেশন, যেটা আমরা বললাম যে যেটা আমাদের biliary যে মর্টিলিটিটা সেটা মেইনলি তোমার স্পিকার অফ বডিটা স্পাজম হয়ে যায়। এবং তাছাড়া আমরা আগে বলেছি যে অপারেশনের সময় আমাদের যে টিস্যু ট্রমা ইনভেস্ট টিস্যু ইডিমা, এতে দেখা যাচ্ছে যে সিবিডিতে
biliary প্রেশার অনেক বেড়ে যাবে, এবং যদি আমরা প্রাইমারি রিপেয়ার করে দেই, কোনো টিউব না দেই, তাহলে ওখানে কি হবে, যে জায়গায় রিপেয়ার করব সেটা ডিসরাপ্ট করে যাবে, তাহলে আমাদের একদম biliary peritonitis হয়ে যাবে। সো টু বাইপাস দ্যাট থিং উই হ্যাভ টু প্লেস এ টিউব। তাহলে এটাই হলো মেন মানে কজ কেন আমরা একটা পলিডোকোলিথোটমি অপারেশনের পর টিউব আমরা ইউজ করব। তাহলে এই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে স্যারকে বলতে হবে। এখন আসেন যে আসলে আমরা টিউবটা ম্যানেজমেন্ট আসলে কিভাবে করব। তাহলে সিম্পলি আসলে আমরা যেভাবে বলার চেষ্টা করেছি, সাধারণত আসলে অপারেশনের পরে তাহলে আমাদের আসলে মেনলি দেখতে হবে ব্যাগে কতটুকু বাইল আসতেছে টিউব দিয়ে, সেটা আমাদের খেয়াল করতে হবে, বাইলের কালারটা কেমন, ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে। তারপরে আমরা কি করতে হবে, আমরা টিউবটা আমরা দেখব যে বাইলটা ঠিকমতো ড্রেনেজ হচ্ছে কিনা, তাহলে আমরা 7 পোস্ট অপারেটিভ ডে থেকে আমরা করব প্রোগ্রেসিভ ক্ল্যাম্পিং অফ দ্য টিউব করব। তাহলে সপ্তম পোস্ট অপারেটিভ ডে থেকে আমরা কি করব, প্রোগ্রেসিভ ক্ল্যাম্পিং, মানে হলো আমরা কিছু প্রথম দিনে আমরা দেখা গেল যে 6 ঘন্টা ক্ল্যাম্প করলাম, পরের দিন আমরা 12 ঘন্টা, এর পরের দিন আমরা 24 ঘন্টা ক্ল্যাম্প করব, এটাকে বলা হয়েছে প্রোগ্রেসিভ ক্ল্যাম্পিং। তাহলে কত পোস্ট অপারেটিভ ডে থেকে সেটা কিন্তু আমরা লিখে দিয়েছি, এটা হলো 7 পোস্ট অপারেটিভ ডে। এবং যখন আমরা ক্ল্যাম্প করব তখন আমরা দেখব পেশেন্টের কোনো পেইন, ফিভার, কোনো জন্ডিস এগুলো ডেভেলপ করতেছে কিনা, মানে হলো যে ডিস্টাল কোনো ফ্লোটা ঠিক আছে কিনা। টিউব বন্ধ রাখা মানে হলো ডিস্টালি ফ্লোটা প্যাটার্ন আছে কিনা সেটা বোঝার জন্য। তাহলে আমরা টিউবের ম্যানেজমেন্টটা এটা সারা জিজ্ঞেস করে, এবং এটা কিন্তু রিটেনেও আসে, ম্যানেজমেন্ট পোস্ট অপারেটিভ টিউব ম্যানেজমেন্ট। তাহলে যে আমরা যে ফ্লো চার্টটা যেটা দেখিয়েছি, তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। সপ্তম দিন থেকে আমরা কি করব, আমরা প্রোগ্রেসিভ ক্ল্যাম্পিং করব অফ দা টিউব। তারপরে আসেন কি, আমরা সাধারণত দেখা গেছে যে আমরা দশম অথবা আমরা 11 পোস্ট অপারেটিভ ডেতে আমরা কি করব, আমরা একটা পোস্ট অপারেটিভ টিউব কোলিনজিওগ্রাম করব, এবং যদি আমরা নরমাল পেয়ে থাকি তাহলে পরের দিন আমরা এটা রিমুভ করে করব, সেটা কি সাস্টেইন জেন্টাল ট্রাকশন। তাহলে টিউব রিমুভ কিভাবে করতে হয়, তাহলে মেথড অফ রিমুভাল অফ টিউব, সেটা হবে অ্যানসারটা হবে স্লো সাস্টেইন ট্রাকশন। তাহলে অ্যানসারটা এভাবে দিতে হবে। আর টিউব কোলিনজিওগ্রাম এটা আসলে আমরা 11তম দিনেও করে থাকি বা 10ম দিনেও করে থাকি, দুটোই রাইট, কোনো সমস্যা নাই। মেইনলি আমরা সপ্তম দিন থেকে, যে আমরা বললাম যে প্রোগ্রেসিভ ক্ল্যাম্পিং এটা খুব ইম্পর্টেন্ট, এবং সাধারণত 10ম বা 11তম দিনে আমরা কি করব, একটা পোস্ট অপারেটিভ টিউব কোলিনজিওগ্রাম করব, এবং সেটা যদি নরমাল হয়ে থাকে তাহলে ফর দা ভেরি নেক্সট ডে ইউ হ্যাভ টু রিমুভ দা টিউব। তাহলে যে আমরা বললাম যে একটা টিউব যদি নরমাল হয়ে থাকে তাহলে তুমি কি করবা সেটা আমরা বলে দিয়েছি, সাস্টেইন জেন্টাল ট্রাকশন। তাহলে ইনিশিয়ালি সাধারণত আমরা বললাম সপ্তম দিন থেকে, প্রথম দিন আমরা 6 ঘন্টা, তারপর আমরা বললাম 12 ঘন্টা, তারপরে কিন্তু আমরা 24 ঘন্টা কিন্তু আমরা কি করে রাখবো, ক্ল্যাম্প করে রাখবো। এখন ইন দ্যাট কেস তখন আমরা অ্যাসেস করবো পেশেন্টের কোনো অ্যাবডোমিনাল পেইন, ফিভার এগুলো হচ্ছে কিনা, ঠিক আছে। যদি না হয় তখন আমরা কি করব, আমরা সাধারণত 10ম বা 11তম পোস্ট অপারেটিভ ডেতে আমরা কি করব, একটা টিউব কোলিনজিওগ্রাম করব, এবং যেটা যদি নরমাল হয়ে থাকে তাহলে আমরা কি করব, স্লো সাস্টেইন জেন্টাল ট্রাকশনের মাধ্যমে ইউ হ্যাভ টু রিমুভ দ্য টিউব। তাহলে এই কোশ্চেনগুলা, এবং টিউব কেন আমরা দিচ্ছি আফটার ওপেন পলিডোকোলিথোটমি অপারেশন, তাহলে এটা কিন্তু পারতে হবে। কজটা আমাকে বলতে হবে যে কেন আসলে এটা আমরা টিউব দিব, আমরা প্রাইমারি রিপেয়ার করে দিচ্ছি না সিবিডিটাকে, ঠিক আছে। তাহলে যে আমরা মোটামুটি আজকে আমাদের একটু কি ক্লাস আসলে আমরা চেষ্টা করলাম, আসলে আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে আজকে আমরা আসলে ছিলাম, যে এই রিলেটেড আমরা আসলে ভিজুয়ালাইজেশনের জন্য আসলে আমরা কি কি ইমেজিং টেকনিক আমরা করি, ইআরসিপি, এমআরসিপি এবং টিউব কোলিনজিওগ্রাম, এটা আমরা কখন করি, পার অপারেটিভ টিউব কোলিনজিওগ্রাম, পোস্ট অপারেটিভ টিউব কোলিনজিওগ্রাম, এটা রিলেটেড যে সারা কোশ্চেনগুলো করে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এখন যদি কারো যদি কোনো আসলে কোশ্চেন থাকে, আমরা ফেসবুক লাইভে আমরা কোনো কোশ্চেন যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।
যাই হোক, আসলে আমরা অতটা কোনো কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নক করলে এই রিলেটেড এই ভিডিওটা আসলে থাকবে। আমরা সেই ভিডিওতে যদি কোনো কোশ্চেন কারো যদি থাকে সেটা কোশ্চেন করলে আমি অ্যান্সারটা দিয়ে দিব। তাহলে আজকে আসলে একটুকুই থাকুক। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।